কথায় কথায় বিজেপি প্রচার করে, গদি মিডিয়া প্রচার করে যে পশ্চিমবাংলা সরকার পড়ে যাবে। তো এই সরকার পড়ে যাওয়া, ফেলে দেওয়া, এর পেছনে যে ষড়যন্ত্র বিজেপির, এর পেছনে যে সময় নষ্ট, গদি মিডিয়ার প্রচার, কনস্পিরেসি, টাকা দিয়ে এমএলএ এমপি কিনে নেওয়া, দল ভাঙানো, সেখানকার পার্টিগুলোর মধ্যে কন্ট্রাডিকশন তৈরি করা, বিতর্ক তৈরি করে সেই পার্টিটাকে মানুষের সামনে বিভিন্ন দুর্নীতি, অমুক তমুক, ইডি সিবিআই ইত্যাদি লেলিয়ে দিয়ে ধারাবাহিক একটা রাজনৈতিক দলকে যে এত রকম ভাবে ফেলে দেওয়ার চেষ্টা করে অগণতান্ত্রিক ভাবে, তার বদলে তারা যদি সেই সময়টা তাদের উন্নয়নের কাজে, মানুষের ভালো কাজে লাগাতো, তাহলে হয়তো সেটা একটা গণতান্ত্রিক পদ্ধতি, সংবিধান মেনে হতো। কিন্তু বাস্তবে তারা বিভিন্ন রাজ্যের আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি যে ঘোড়া কেনা বেচা থেকে শুরু করে, যেটাকে লোটাস মিশন নাম দিয়েছে তারা। প্রথমে টাকা অফার করবে, তাতে যদি বিজেপিতে না আসে সরাসরি তাকে ইডি সিবিআই লিলিয়ে দেওয়া হবে, তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে তিলকে তাল বানিয়ে প্রচার করে মানুষের মগজ ধোলাই করবে। তারপরেও ভোটে জিততে না পারলে সেই রাজ্যটাকে ভেঙে টুকরো করতে হবে এবং দীর্ঘদিন ধরে বিনা বিচারে জেলে আটকে রেখে মানুষের মগজের মধ্যে একটা ছাপ ফেলে দেওয়া যে হ্যাঁ কিছু একটা করেছে, নাহলে এতদিন কেন জেলে রাখবে। যাই হোক, সে তো পরের ব্যাপার। এখনো পর্যন্ত কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ নিয়ে 2014 সালে বিজেপি ক্ষমতায় এসেছিল, একজনও নেতার, কংগ্রেস নেতার বিরুদ্ধে এখনো পর্যন্ত দুর্নীতির প্রমাণই করতে পারেনি। উল্টে তারা বেকসুর খালাস হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ রয়েছে। আপনারা ইতিহাস ভুলে যান, আপনাদের মগজে গোমূত্র দিয়ে দিয়েছে, ফলে মেমোরি পাওয়ার কমে গেছে। যাই হোক, কিন্তু এই সরকার ফেলে দেওয়া আর মাত্র কয়েক মাসের মেহমান, অমুক তমুক, এই যে বিজেপি কথাগুলো প্রচার করে গদি মিডিয়ার, এর পেছনে আসল রহস্যটা কি, এই বিষয় নিয়ে খুব সুন্দর একটা কলকাতা টিভি সুচন্দ্রিমা একটি অসাধারণ ভিডিও করেছেন। আপনাদেরকে ভিডিওটা দেখাবো, এই নিয়ে বিস্তারিত পরে কোনো এপিসোডে আলোচনা করবো। আপাতত শুনুন সুচন্দ্রিমার অসাধারণ সেই কলকাতা টিভির এপিসোড, এবং সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেল বং নিউজ লাইভ সদা বাঙালির পক্ষে, বাংলার পক্ষে, সংবিধানের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। বিজেপির তলার সারির কিছু ভাগ কর্মীদের কাছে শুনলাম তাদের কোট আনকোট দাদা দলের বৈঠকে বলেছে বাংলা অচল করে দেব, সরকার চালাতে দেব না, ভোট মমতাকে মুখ্যমন্ত্রী রেখে হবে না, সরকার ভেঙে দেওয়া হবে। তো এই দাদা মাঝে মধ্যেই ভাট বকেন, বিভিন্ন তারিখে কি কি হবে তাও জানান, অনেকটা নস্ট্রাদামুসের মতো। মেলে না তাতে কি, উনি বলেন। কিন্তু এই কথাটা অন্তত আমি সিরিয়াসলি নিচ্ছি। রাজ্যকে এমন একটা অবস্থার দিকে নিয়ে যাওয়ার ছবি আমাদের সামনেই আছে। কেবল বিরোধী দলনেতা নয়, রাজ্যের কংগ্রেস সভাপতি, যিনি নাকি এবার লোকসভাতে দলনেতা, সেই বহরমপুর কংগ্রেসের নেতাও একই দাবি করেছেন। সব মিলিয়ে সরকার ভাঙার এক আবহ তৈরি। এবং এটাও ঘটনা যে সরকারে ক্ষমতাসীন দলের কিছু নেতাদের কাছে আবার মেসেজ যাচ্ছে, নরম ঘুঁটি দেখে আবার টোপ দেওয়া হচ্ছে। কিছু নেতা সেই আলোচনাতে অন্তত কান দিয়েছেন। সব মিলিয়ে বিজেপির ট্র্যাক রেকর্ড দেখলে নির্বাচিত সরকার ভাঙা তো ওনাদের বাঁয়ে হাত কাখে। 2014 থেকে এখনো অবধি 13টা নির্বাচিত সরকার ওনারা ভেঙেছেন, নির্লজ্জভাবেই ভেঙেছেন। রিসর্টের সেলস টিম তো এখন মাঝে মধ্যেই রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে। ওনারা গোয়ার সরকার ফেলেছেন, বিহারের সরকার একবার নয় বার দুয়েক ফেলেছেন, ঝাড়খণ্ডের সরকার প্রায় ভাঙার মুখে, হিমাচল প্রদেশের সরকার আগে ফেলেছেন, আবার ফেলবেন, মহারাষ্ট্রের সরকার, মধ্যপ্রদেশের সরকার, কর্ণাটকের সরকার, সিকিম, অরুণাচল প্রদেশের সরকার, মণিপুরের সরকার ভেঙেছেন। আপাতত দুটো সরকারের দিকে তাদের নজর, হিমাচল প্রদেশ আর ঝাড়খণ্ড। 2024 নির্বাচনের আগেই তারা এ দুটো সরকার ভেঙে দিতেই পারে। প্ল্যান বি তে আছে বাংলার সরকার, দিল্লির সরকার। এ দুটো নিয়ে ওনাদের বিস্তর মাথা ব্যথা। সন্দেশখালী নিশ্চয়ই এক জঘন্য এপিসোড, পক্ষে একটা কথা বলারও সুযোগ নেই। কিন্তু যারা মণিপুর নিয়ে একটাও কথা বলেন না, যারা হাতরাস উন্নাও নিয়ে চুপ, যারা বিলকিস বেগমের ধর্ষকদের মালা পরান, তাদের কাছে আমরা সন্দেশখালীর কথা শুনবো কেন? সেই তারা যারা গান্ধীকে গুলি করে মেরেছেন,
যাদের আইডিওলজিক্যাল গুরুদেব সাভারকর এই ষড়যন্ত্রের মাথা ছিল, সেই তারা গান্ধী মূর্তির তলায় বসে প্রতিবাদ করছেন। हिपोक्रेसी की भी कोई सीमा होती है, তাই না? ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। সংসদীয় গণতন্ত্র এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করেন। সেই নির্বাচিত প্রতিনিধিরা দেশের আইন কানুন তৈরি করেন। তারা আগামী দিনে দেশ কোন পথে চলবে, অর্থনীতির দিশা থেকে শুরু করে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করবেন। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থায় তাদের এক অংশ সরাসরি নির্বাচিত হবে, 542 জন লোকসভার সদস্য। আবার অপ্রত্যক্ষ নির্বাচনে 238 জন আর মনোনীত 12 জন, মোট 250 জন রাজ্যসভা সদস্য। এই পুরো ব্যবস্থাটাই আমাদের সংসদ, আমাদের শাসন ব্যবস্থা। নির্বাচিত সাংসদদের গরিষ্ঠ সমর্থন যে দলের থাকে সেই দল সরকার তৈরি করে। তারা আইন সুপারিশ করে, ব্যবস্থার সুপারিশ করে, সংসদে তা আলোচনা হয়। বিরোধী দল সেই আইন মানতে পারে, নাও মানতে পারে। না মানলে তারা সংসদে বিরোধিতা করে, সংসদের বাইরে মানুষের কাছে গিয়ে বলে। সরকারি দলও মানুষের কাছে গিয়ে ব্যাখ্যা করে তারা কি চায়। এই পুরো পদ্ধতিটাই সংসদীয় গণতন্ত্র। এর অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের দেশে প্রশাসন, বিচার ব্যবস্থা নির্বাচিত নয়। প্রশাসন সরকারের নির্দেশে চলে, ডিএম থেকে এসপি, বিডিও থেকে এসডিপিও সরকারের নির্দেশ মেনে চলে। ওদিকে বিচার ব্যবস্থাও পরোক্ষভাবে সরকারের সুপারিশে নিয়োজিত হয়, সেখানেও সরকার নির্ভরতা থাকে। এসব সীমাবদ্ধতা নিয়েই আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু গত প্রায় 10 বছর ধরে সেই ব্যবস্থার কিছু মৌলিক পরিবর্তন হয়েই চলেছে। গণতন্ত্র বিরোধী দল, মানুষের আন্দোলন, বিভিন্ন গোষ্ঠীর মানুষের দাবি দাওয়া নিয়ে সরকারের ভূমিকা ওয়ান ওয়ে ট্রাফিকের মতন। মানে আমরা মনে করছি এই বিল আপনাদের উন্নতির সহায়ক, এই বিল এলে আপনাদের উন্নতি হবে, বিল আনলাম, পিরিয়ড। এরপরে আর কোনো কথাই নেই। বিরোধী দল চিৎকার করছে, করুক। তারা রাস্তায় নামছে, নামুক। মানুষ ক্ষুব্ধ হোক, ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করছে, করতে দাও। আমরা যা করেছি তার থেকে পিছিয়ে আসার প্রশ্নই নেই। এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, ক্রমশ আমাদের সীমাবদ্ধ গণতান্ত্রিক পরিসরও ছোট হয়ে আসছে। বিপক্ষ বিরুদ্ধ মতের এতটা অবহেলা স্বাধীনতার পর থেকে কখনোই আমরা দেখিনি। এই অবস্থাটা ভারতীয়দের কাছে নতুন, কারণ আমাদের সংবিধানে যে জরুরি অবস্থার কথা বলা আছে তা জারি করা হলে মানুষের অনেক মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হবে। তাও লিপিবদ্ধ করা আছে। 74 থেকে 77 সেই জরুরি অবস্থার চেহারা দেশ দেখেছে। কিন্তু জরুরি অবস্থা না জারি করে এক অঘোষিত জরুরি অবস্থায় লাগু হয়ে গেছে সর্বত্র। এই অবস্থা আমাদের কাছে সত্যিই নতুন। বিলের পর বিল পাস করা হচ্ছে, আইন তৈরি করা হচ্ছে আলোচনা ছাড়াই। বিরোধী দলকে সুযোগও দেওয়া হচ্ছে না তাদের বক্তব্য বলার। আইন তৈরি হচ্ছে, লাগু করা হচ্ছে। ন্যূনতম সুযোগ থাকলে রাজ্য সরকার, শাসক দলের এমএলএ কিনে নির্বাচিত সরকার ফেলে দেওয়া হচ্ছে। মাত্র 2 জন সদস্য বিজেপির, অথচ সরকার বিজেপির হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে চুরমার করা হচ্ছে। সংবিধান প্রণেতারা সংবিধান রচনার সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়, কেন্দ্রে এখতিয়ারভুক্ত বিষয়, যুগ্ম মানে কেন্দ্র ও রাজ্যের যুগ্মভাবে এখতিয়ার আছে তেমন বিষয়, সেই তালিকা আছে। সেই তালিকা সংশোধনও হয়নি। অথচ কেন্দ্র সরকার শিক্ষানীতি প্রকাশ করছে রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই। শিক্ষা যুগ্ম দায়িত্বের তালিকায় আছে। কৃষি রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়, কোনো আলোচনা ছাড়াই কৃষি বিল এনে ফেলছে। শ্রম যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়, শ্রম বিল আনা হয়েছে রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই। এমনকি পুলিশ ব্যবস্থা জানা কি রাজ্যের তালিকাভুক্ত, সেখানে 3 জন আইপিএস অফিসারকে কেন্দ্র থেকে সরাসরি ট্রান্সফারের নির্দেশ দেওয়া হচ্ছে।
মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙা হচ্ছে। কোথাও বলা হচ্ছে কি যে এই কাঠামোর দরকার নেই? বিজেপি কি সেই কথা বলছে? না, কোথাও নয়। কিন্তু এটা তাদের দর্শন। একটাই দেশ, একজন নেতা, একটাই সরকার। তারা তাদের লক্ষ্য স্থির রেখেই চলছে। তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাখবে না, তারা বিরোধী দল বলেও কিছু রাখবে না। ফিরছি আলোচনা বিরতির পর, সঙ্গে থাকুন। কোভিড সংক্রমণ যখন শীর্ষে, তখন সরকার বাদল অধিবেশন ডাকলো। এই অধিবেশনে 25টা গুরুত্বপূর্ণ বিল পাস করানো হলো। তার মধ্যে 15টা বিল রাজ্যসভাতেও পাস করানো হলো। এই 15টা বিলের মধ্যে 7টা বিল 4 ঘন্টার মধ্যে পাস করানো হলো। হ্যাঁ, এর মধ্যে কৃষি বিলও ছিল। আলোচনা ছাড়াই তা পাস করানো হয়েছিল। আবার চাপের মাথায় কোনো আলোচনা ছাড়াই তা ফেরত নেওয়া হয়েছিল। কেন বিল আনা হলো, কেন বিল ফেরত নেওয়া হলো, কেউ জানতেই পারলেন না। প্রখ্যাত সাংবাদিক তবলিন সিং এর কিছুদিনের আগে একটা লেখা পড়ছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে। লেখার শীর্ষক ছিল নরেন্দ্র মোদিজ ডেঞ্জারাস আইসোলেশন। লেখাতে তিনি বলছেন, ইন আ ডেমোক্রেসি ইউ জাস্ট কান্ট হিয়ার থ্রু দ্য ব্যালট বক্স। কথাটা খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনে জিতে গেছি, ব্যাস, আবার কি, যা ইচ্ছে তাই করব। এটা আর যাই হোক গণতন্ত্র নয়। কিন্তু মোদিজি এটাই মনে করেন, গণতন্ত্র নিয়ে তার ধারণা ঠিক এটাই। নির্বাচনের সময় মানুষের সঙ্গে মঞ্চ থেকে কথা বলবো, মিত্র মিলা কি নেহি মিলা, হুয়া কি নেহি হুয়া, হ্যাঁ কি নেহি হ্যাঁ, ওয়ান ওয়ে ট্রাফিক। মঞ্চের তলা থেকে পাবলিক গর্জন করবে, মিলা মিলা, হুয়া হুয়া, ভোট শেষ, কথাও শেষ। এরপর রেডিওতে কেবল মন কি বাত, উনি যা বলতে চান। মানুষ কি শুনতে চায়, বই গেছে। এবং ক্রমশ এক একলা রাজা হয়ে উঠছেন। আমি একা, আমি একক, আমি একমেব দ্বিতীয়ম, হীরক রাজার দেশে জাদুকরের মতো। এবং অদ্ভুতভাবে এই তত্ত্ব ছড়িয়ে পড়ছে সারা দেশে, বহু মানুষের মধ্যে। সামান্য বিরোধিতা, ট্রোলিং শুরু হয়ে গেল, গালিগালাজ শুরু, কিছু অস্বস্তিকর প্রশ্ন, ব্যাস আপনি শত্রু। চারিদিকে দেখুন, বুঝতে পারবেন। অথচ আমাদের সমাজ এমনটা ছিল না। প্রাতিষ্ঠানিক ধর্মের পরিমণ্ডলে দাঁড়িয়েই এক মানুষ ভগবানের অস্তিত্বকে অস্বীকার করেছিলেন, তাকেও আমাদের সমাজ ঋষি বলেছিল, চার্বাক ঋষি। অথচ হিন্দু ধর্মের উদ্গাতারা, হিন্দুত্বের কথা বলনেওয়ালারা এতটুকু বিরোধিতাও সহ্য করতে রাজি নয়। এই বছরে এই বিষ সর্বত্র। সরকারকে প্রশ্ন করলেই আপনি মাওবাদী, আপনি খালিস্তানি, আপনি টুকরে টুকরে গ্যাং, আপনি গুপকার গ্যাং, আপনি দেশদ্রোহী। কারা পড়ছে এই লিস্টে? বিজেপি বাদ দিয়ে সবাই, সবাই। দেশের সংখ্যালঘু মানুষ, প্রতিবাদী মানুষ, দেশের বিরোধী দল, দেশের বুদ্ধিজীবী, সাংবাদিকদের সেই অংশ যারা মাথা নোয়াতে রাজি নন, দেশের প্রতিবাদী ছাত্র, যুব, এমনকি দেশের শ্রমিক, কৃষক, যারা সরকারের শ্রম আইন বা কৃষি বিল, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে কথা বলছে, বলার চেষ্টা করছে। সরকার, দলের নেতা মন্ত্রীরা প্রকাশ্যেই তাদের দেশদ্রোহী বলছেন। মানে হয় তুমি এধারে, নয়তো ওপারে, হয় তুমি বন্ধু, নয় তুমি শত্রু। এই সরকার তাদের সঙ্গে কথা বলবে না, কারণ তারা দেশের শত্রু। এটা গণতন্ত্র নয়। কৃষকরা আবার রাস্তায়, তারা খালিস্তানি। আমাদের রাজ্যের বিজেপি দলের সর্বোচ্চ নেতা বলে দিলেন, এক অভিনেত্রী বললেন পয়সা দিয়ে ভাড়া করা লোক আনা হয়েছে, মিডিয়াতে দেখালো। একজন বললেন এসব কংগ্রেসের চক্রান্ত, একজন বললেন এরা আসলে মাওবাদী। যারা বললেন তারা মন্ত্রী, বিজেপি দলের গুরুত্বপূর্ণ লোকজন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ঝড় বয়ে গেল। এই একই কথা সেখানেও, মিডিয়াতেও একই প্রচার, ভিডিওর পর ভিডিও। তাতে দেখানো হচ্ছে এরা কৃষক নয়, যদি বা কৃষক তাহলে এরা বিরাট ধনী, ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়, এরা টাকা তুলছে। এসব ভিডিওর প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা মিথ্যে, মিথ্যে। কিন্তু তারা ভাইরাল, তাদের ভাইরাল করা হচ্ছে, মানুষ দেখছে। দেখেছিস,
দেখেছিস? আরে আমরা ভাবছিলাম এরা কৃষক, লক্ষ লক্ষ অন্নদাতা, আবার আজও রাস্তায় স্লোগান এমএসপি চাই। সরকার প্রাথমিকভাবে কিছু কথা বলার ভান করে এখন চুপ। থাক পরে কতদিন থাকবে। মোদিজি ডুবুরির পোশাক পরে জলের তলায় যাচ্ছেন, কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলার সময় তার হচ্ছে না। অমিত শাহ ব্যস্ত বাংলার মসনদ নিয়ে। সরকার যা করেছে ঠিক করেছে, এ নিয়ে কোনো কথা শোনা হবে না। এটা গণতন্ত্র, এইখানেই সমস্যা। গণতন্ত্রের আবহে এই স্বৈরতান্ত্রিক চরিত্র আসলে ফ্যাসিস্ট দর্শনের। ফ্যাসিস্ট শাসনতন্ত্র মনে করে তারা এবং তারাই একমাত্র মানুষের ভালো চায়, এবং সেই ভালো করার জন্য তাদের যা ইচ্ছে খুশি তারা করতে পারে, যে কোনো পদক্ষেপ নিতে পারে। ছোট্ট তথ্য, হিটলারের সময় ফিজিক্যালি চ্যালেঞ্জ তা সে যেরকমই হোক না কেন, অন্ধ, বধির, রিকেট, জড়ো, যে কোনো রকমের শারীরিক অক্ষমতাকে জেনেটিক হেরিডিটারি বলে ধরে নেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল এই মানুষেরাই আরো লক্ষ লক্ষ শারীরিক অক্ষম বা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্ম দেবে। তাই কেবল তাদের নয়, তাদের মা, বাবা, নিকট আত্মীয়দেরও মারা শুরু হয়েছিল। এর ফলে তারা থাকবে না, বংশানুক্রমে এই অক্ষমতাও থাকবে না। বৈজ্ঞানিকভাবে তাদের তত্ত্ব খুব ভুলও নয়। যুদ্ধ পরবর্তী আধুনিক জার্মানিতে শারীরিক অক্ষমতার সংখ্যা নগণ্য, কিন্তু পদ্ধতিটা ভাবুন। এই অমানবিক পদ্ধতি, এই দানবীয় পদ্ধতি যে সরকার গ্রহণ করে, তারা কি মানুষ? আজ এই কথা ভাবার সময় এসেছে। এই সরকার এক বিরাট অংশের গরিব, না খেতে পাওয়া মানুষকে ক্রমাগত ঠেলে দিচ্ছে আরো দূরে, আরো দূরে। তারা মরে যাবে, তাদের কবর খোঁড়া হচ্ছে। মুষ্টিমেয় কিছু মানুষের উন্নততর জীবনযাত্রার জন্য, তাদের ফুর্তি ভোগবিলাসের জন্য সংখ্যাগরিষ্ঠ দল বিভিন্ন রাজ্যের নির্বাচিত সরকার ফেলে দেবার চক্রান্ত করছে। এ আমরা হতে দিতে পারি না। রুখে দাঁড়ান। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।